এরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল, কারণ চিঠিতে কিছুই লেখা নেই, সাদা একটা পাতা। এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা? বাংলা অডিও গল্পে আপনাকে স্বাগতম। এখন শুনবেন কথা সাহিত্যের জাদুকর হুমায়ুন আহমেদের ছোট গল্প বেয়ারিং চিঠি। জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল, বাবা, আজ তোমার একটা চিঠি এসেছে। বলেই সে মুখের হাসি গোপন করার জন্য অন্যদিকে তাকালো। মিতুর বয়স ২১। এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে। হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয়, বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি। আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপারটা দেখেন। মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, খিলখিল করে হাসছে। এসব কি? তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগলো। এক পর্যায়ে বলে ফেলল, বাবা, দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে। রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায়। জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তার নিজের মেয়ে হলে চড় দিয়ে মেঝেতে ফেলে দিতেন। অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না। তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন। মিতু চিঠিটা বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বেয়ারিং চিঠি বাবা, ২ টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে। বলেই আবারও ফিক করে হেসে ফেলল। জমির সাহেব কঠিন গলায় বললেন, হাসছিস কেন? বেয়ারিং চিঠি এসেছে, এর মধ্যে হাসির কি হলো? এই রকম ফাজলামি শিখেছিস কোথায়? মিতু মুখ কালো করে চলে গেল। বাবাকে সে সঙ্গত কারণেই অসম্ভব ভয় পায়। জমির সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা। এরা চিঠিটা পড়েছে। এই বেয়াদবিও সহ্য করা মুশকিল। একজনের চিঠি অন্যজন পড়বে কেন? খামে তার নাম লেখা দেখার পরও এরা কোন সাহসে চিঠিটা খুলেছে? রাগে জমির সাহেবের গা কাঁপতে লাগল। এই অবস্থায় তিনি চিঠি পড়লেন। ১ বার, ২ বার, ৩ বার। তার মাথা ঘুরতে লাগল। সুস্মিতা নামের এক মেয়ের চিঠি। তার কাছে লেখা। সম্বোধন হচ্ছে প্রিয়তমেষু। এর মানে কি? সুস্মিতা কে? সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে তো মনে করতে পারলেন না। কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন। মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে যায়। এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না। জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থবারের মতো চিঠিটা পড়লেন। প্রিয়তমেষু, কেমন আছো? তোমার কথা খুব মনে হয়। তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? শরীরের আরো যত্ন নেবে। আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো। তোমাকে অনুরোধ করছি, সপ্তাহখানেক বাসে উঠবে না। কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ। স্বপ্নকে গুরুত্ব দেবার কোনো মানে হয় না। তবুও অনুরোধ করছি, ১ সপ্তাহ বাসে উঠবে না। বিনীতা, তোমার সুস্মিতা। জমির সাহেব পঞ্চমবারের মতো চিঠিটা পড়তে শুরু করলেন। মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি। তারিখ বা ঠিকানা কিছুই নেই। হলুদ রঙের কাগজ। কাগজ থেকে হালকা ন্যাপথালিনের গন্ধ আসছে। বাবা, তোমার চা। মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখল। তার মুখ থমথম করছে। বাবার ধমকের কথা সে এখনো ভুলতে পারেনি। জমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন, কে লিখল কিছুই বুঝতে পারছি না। সুস্মিতা নামের কাউকেই আমি চিনি না। মিতু বলল, চিনি হয়েছে কিনা দেখো। জমির সাহেব চায়ের চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। শুকনো গলায় বললেন, তোর মা এই চিঠি পড়েছে? হ্যাঁ, মিতু বলল। বলেছে কিছু? না। বুঝলি মিতু, সুস্মিতা নামের কাউকেই আমি চিনি না। আর ধর যদি চিনতামও, তাহলেও কি এইরকম একটা চিঠি কেউ লিখতে পারে? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মিতু খানিকটা ইতস্থ করে বলল, আমার কি মনে হয় জানো বাবা? আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন। চিঠিটা তাকেই লেখা।
জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এত সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না। মিতু মেয়েটার মাথা তো বেশ ভালো, সায়েন্সে দেয়া উচিত ছিল। গাধার মতো তিনি মেয়েটাকে আর্টসে পড়িয়েছেন। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, খুব ভালো চা হয়েছে মা, খুব ভালো। তোর মা কোথায়? নানু বাড়ি গেছে, বলল মিতু। মা নানুর বাড়ি গেছে, এই বাক্যটি জমির সাহেবের খুবই অপছন্দের বাক্য। শাহানার মার বাড়ি মিরপুর 6 নম্বরে। ওই বাড়িতে গেলেই শাহানা রাতটা থেকে যায়, আজও থেকে যাবে। তবে আজ জমির সাহেব অন্য দিনের মতো খারাপ বোধ করলেন না। শাহানা থাকলে নিশ্চয়ই চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলতো। শাহানার কথা শুনতে ইদানিং তার অসহ্য লাগে। রাগী রাগী কথা তো তার আরও অসহ্য লাগবে। তিনি কোমল গলায় তার মেয়েকে ডাকলেন, মিতু। জি বাবা, মিতু বলল। তোর মা বোধহয় থেকে যাবে আজ ও বাড়িতে। হ্যাঁ বাবা, মিতু বলল। তোর মা কিছু বলেনি চিঠি পড়ে? না, কিছু বলেনি। তোর মা কি মনে হয় রাগ করেছে? মিতু বলল, রাগ করেছিল, আমি বুঝিয়ে বলেছি। মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল। মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল, সায়েন্সে না পড়িয়ে ভুল হয়েছে। আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা, তার মেয়ে গাধা টাইপের নয়, বুদ্ধি আছে, বাপের প্রতি ফিলিংসও আছে। পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন। একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিক্সা নিয়ে নেবেন। পর মুহূর্তেই এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন। ফালতু একটা চিঠি নিয়ে কিছু ভাববার কোনো মানে হয়? এসব জিনিস প্রশ্রয় দেওয়া উচিত না। জিকাতলার মোড়ে অন্য সব অফিস যাত্রীর মতোই তিনি একটি টিফিন বক্স আর ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন। বাস ছেড়ে দিল। এই মুহূর্তে কিছু একটা হলো তার। মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন। তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকার শুনলেন, থামো থামো থামো, এই রুখকে রুখকে। জমির সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান হলো তার হাসপাতালে। তার বাম পাটা হাঁটুর নিচ থেকে ভেঙেছে, এক জায়গায় না, 2 জায়গায়। মিতু এবং শাহানা মাথার কাছে বসে আছে, দুজনেই কেঁদে বুক ভাসাচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন, কাঁদছেন কেন? বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি, 3-15-র মধ্যেই সুস্থ হয়ে বাসায় যাবেন। 2টো ফ্র্যাকচার হয়েছে, তবে সিরিয়াস কিছু না। ডাক্তারের কথা মতো 15 দিনের মাথাতেই জমির সাহেব বাড়ি ফিরলেন, তবে পুরোপুরি সুস্থ হয়ে নয়। বাঁ পাটা অচল হয়ে গেল। এদেশে নাকি কিছুই করা সম্ভব না, বিদেশে যদি কিছু একটা হয়। চাকরি শেষ হবার আগেই জমির সাহেব রিটায়ার্ড করলেন। তিনি এবং তার পরিবারের কেউই ওই হলুদ চিঠির কথা একবারও তুলল না, যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি। তার কথা তোলা উচিত না। চিঠিটা জমির সাহেবের শোবার ঘরের টেবিলের 3 নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন ভয় ভয় লাগতে থাকে। নতুন বছরের গোড়াতে জিগাতলার বাসা উঠিয়ে উত্তর শাহজাহানপুরের সস্তায় একটা ফ্ল্যাটে তারা চলে গেলেন। রোজগার কমেছে এখন, টাকা পয়সা সাবধানে খরচ করতে হয়। নতুন ফ্ল্যাটে 2টো মাত্র শোবার ঘর। একটিতে জসিম সাহেব শাহানাকে নিয়ে থাকেন, অন্যটিতে মিতু আর তার ছোট বোন ইরা থাকে। জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে। একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে। এই বাড়িতে মাস 3 কাটানোর পর আরেকটি বেয়ারিং চিঠি এলো, আগের মতোই গোটা গোটা হরফে লেখা। মোটা কলমের নিচ দিয়ে মেয়েলি অক্ষরে সুস্মিতা লিখেছে, প্রিয়তমেশু, তুমি কেমন আছো? এত দুশ্চিন্তা করছো কেন? তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না। সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকেই, এতে বিচলিত হলে চলে, মনে সাহস রাখো। আচ্ছা একটা কথা, তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না? আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো ঝামেলার মধ্যে পড়ে যাবে। তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না, ও যেতে চাইবে না। বুঝিয়ে সুজিয়ে রাজি করাও। বিনীতা, তোমার সুস্মিতা।
এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করল না। চিঠি পড়বার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগল। জমির সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে পাঠানোর প্রশ্নই ওঠে না, কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, 2টো পেপার হয়ে গেছে। তবুও শাহানা বললেন, থাক, পরীক্ষা দিতে হবে না, ওকে পাঠিয়ে দাও। জমির সাহেব বললেন, দরকার আছে বলে তো মনে হয় না, চিঠি পাওয়ার পরেও তো 15 দিন হয়ে গেল। হোক 15 দিন, পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না, বলল শাহানা। জমির সাহেব বললেন, আচ্ছা বলে দেখো, যদি যেতে রাজি হয় তাহলে যাক। সুমন যেতে রাজি হলো। শুধু যে রাজি হলো তাই না, তৎক্ষণাৎ যেতে রাজি। টাকা দিলে আজ রাতের ট্রেনেই রওনা হয়ে যায়, এমন একটা অবস্থা। ঠিক হলো যে সোমবার সকালের ট্রেনেই যাবে। জমির সাহেবও সঙ্গে যাবেন। পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন, জমি জমার খোঁজ খবর করবেন, সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন। টাকা পয়সার খুব টানাটানি চলছে। তাদের যাবার কথা সোমবার। তার আগের দিন অর্থাৎ রোববার ভোর রাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল। হতভম্ব জমির সাহেবকে পুলিশের সাব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে। 7 দিন আগে 4 জন মিলে একটা খুন করেছে, কোল্ড ব্লাডেড মার্ডার। আপনার ছেলে ওই 4 জনের একজন। আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান। এতে আপনারও লাভ, আমাদেরও লাভ। না হলে কিন্তু ফাঁসি-টাসি হয়ে যেতে পারে, পলিটিক্যাল প্রেশারও আছে। সুমন রাজসাক্ষী হতে রাজি হল না। দীর্ঘদিন ধরে মামলা চলল। রায় বেরুতে লাগলো 2 বছর। 3 জনের 7 বছর করে সশ্রম কারাদণ্ড, 1 জনের ফাঁসি। সেই একজনই সুমন। অন্য 3 জন ছেলেটাকে ধরে রেখেছিল। খুন করেছে সুমন। ধারালো খুর দিয়ে রগ কেটে দিয়েছে। 5 বছর কেটে গেছে। পরবর্তী বেয়ারিং চিঠিটা এলো 5 বছর কেটে যাবার পর। এই 5 বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের ওলটপালট হয়েছে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে। সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে। ছোট মেয়ে ইরার বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সঙ্গে। তারা ঢাকা শহরেই থাকে, প্রায় বাবা মাকে দেখতে আসে। বড় মেয়ের কোনো ছেলেপুলে হয়নি। ছোট মেয়ের একটা ছেলে হয়েছে, ছেলের নাম ফরহাদ। এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত। তার কাছে এলেই কোলে উঠে বসে থাকে, কিছুতেই কোল থেকে নামানো যায় না। 5 বছর পর একদিন পিয়ন এসে বলল, স্যার, আপনার একটা বেয়ারিং চিঠি এসেছে, রাখবেন? জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেদিন ইরারা বেড়াতে এসেছে। জমির সাহেবের কোলে ফরহাদ। তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন। হাতের লেখা চিনতে তার একটুও অসুবিধা হলো না। সেই একই হাতের লেখা, সেই ন্যাপথালিনের গন্ধ। পিয়ন বলল, 4 টাকা লাগবে। জমির সাহেব একবার ভাবলেন চিঠি রাখবেন না, কিন্তু তিনি তা করতে পারলেন না। যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন। চিঠিটা পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। কাউকেই কিছু বললেন না। তার বমি বমি ভাব হলো, মাথা ঘুরতে লাগল। রাতে তিনি কিছুই খেলেন না। ইরাদের আসা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল, তিনি কিছুই মুখে দিলেন না। ইরা বলল, বাবা, তোমার কি হয়েছে? তিনি ক্ষীণ স্বরে বললেন, কিছুই হয়নি, শরীরটা ভালো লাগছে না। রোজই তুমি বলো শরীর ভালো না, অথচ একজন ভালো ডাক্তারও দেখাও না। একজন ভালো ডাক্তার দেখাও বাবা, বলল ইরা। জমির সাহেব বললেন, দেখাবো। ইরা বলল, আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও। জমির সাহেব বললেন, আচ্ছা। ইরা বলল, আচ্ছা না বাবা, দেখাও। মেয়ে জামাই রাত 9টার দিকে চলে গেল। ফরহাদ গেল না, সে নানার সঙ্গে থাকবে। সারা রাত জমির সাহেবের ঘুম হলো না। পরদিনই হু হু করে গায়ে জ্বর এসে গেল। জ্বরের মূল কারণ কাউকেই বলতে পারলেন না। বেলা যতই বাড়তে লাগলো, জ্বরও ততই বাড়তে লাগলো। দুপুরের পর ঘাম হতে লাগলো। ইরা হতভম্ব হয়ে বলল, বাবা, চলো তোমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করি। আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি এইরকম ঘামছো কেন? হার্টের কোনো সমস্যা না তো? জমির সাহেব ক্ষীণ স্বরে বললেন, চিঠি পেয়েছি।
ইরা বলল, চিঠি পেয়েছি মানে? কার চিঠি? জমির সাহেব বললেন, পেয়ারিং চিঠি। ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, কি লেখা আছে এবারের চিঠিতে? চিঠি এখনো পড়িনি, বলল জমির সাহেব। পড়ে দেখো না। না পড়েই এরকম করছো কেন? হয়তো কোনো ভালো খবর আছে এবার, বলল ইরা। জমির সাহেব কাঁপা গলায় বললেন, ভয় লাগছে রে মা। ইরা বলল, ভয়ের কিছু নেই, দাও আমার কাছে দাও, আমি পড়ি। ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। অন্যদের সেই চিঠি দেখালো। যারা দেখল প্রত্যেকেই গম্ভীর হলো, কারণ চিঠিতে কিছুই লেখা নেই, সাদা একটা পাতা। শেষে নাম সই করা, বিনিতা, তোমার সুস্মিতা। এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা? কে সে? কেনই বা সে চিঠি লেখে, আবার আজ কেনই বা লিখল না?